শাব্বাস মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, শাব্বাস। আপনাকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। এবার আপনি যা করলেন এটারও প্রশংসা না করে পারলাম না। এক অবিশ্বাস্য এবং রুদ্ধশ্বাস ঘটনার সাক্ষী হলো পুরো বিশ্ব। অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত বিএসএফ এর জওয়ানদের দিকে এই তীব্র প্রতিবাদী রূপ দেখে আক্ষরিক অর্থেই পিছু হটতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। কাঁটা তারের বেড়া, অত্যাধুনিক মরণাস্ত্র আর চোখে মুখে চরম দম্ভ, এটাই ছিল এতদিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর চিরচেনা রূপ। সাধারণ বাংলাদেশিদের দেখলে যাদের বন্দুকের নল গর্জে উঠত, আজ তাদের একই হাল। আক্ষরিক অর্থেই লেজ গুটিয়ে পালাচ্ছে বন্দুকধারী বিএসএফ জওয়ানরা। কিন্তু এবার বাংলাদেশ আর চুপ থাকেনি। গেল কয়েকদিনে ভারতের বিএসএফ অন্তত 21টি পুশিনের চেষ্টা চালিয়েছে দেশের বিভিন্ন সীমান্তে। এই 21টি ঘটনায় 200-এর বেশি মানুষকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার পরিকল্পনা ছিল। এই 21টি প্রচেষ্টার প্রতিটি বিজিবি একেবারে ব্যর্থ করে দিয়েছে। ভারত ভুলে গেছে এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই। বাংলাদেশের পক্ষ থেকে 13 বার চিঠি দেওয়া হয়েছে ভারতকে। প্রতিবারই তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ বলেছে, কাউকে যদি এদেশে পাঠাতেই হয় তবে সেটি হতে হবে আলোচনার ভিত্তিতে, গায়ের জোরে নয়। দেশের অকুতোভয় সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ এবং সীমান্তবর্তী সাধারণ জনতার বজ্রকঠিন প্রতিরোধের মুখে বিএসএফ এর এই ভয়ঙ্কর পুশিন বা অবৈধ অনুপ্রবেশের মিশন শুধু চরমভাবে ব্যর্থই হয়নি, বরং উল্টো নয়াদিল্লি সাউথ ব্লকের দিকে কড়া ভাষায় চরম হুঁশিয়ারি বার্তা পাঠিয়েছে ঢাকা। রাশিয়ার সঙ্গে বাংলাদেশের এই আস্থার শিকড় লুকিয়ে আছে জাতীয় স্বার্থে কূটনৈতিক বিকল্প বাড়াচ্ছে। বাংলাদেশের ইতিহাসে কূটনৈতিক অধ্যায়ে একটা নতুন অধ্যায় যুক্ত হলো, সেটা হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতিত্ব করবেন বাংলাদেশি বংশোদ্ভূত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আসসালামু আলাইকুম। ভারত বাংলাদেশ সীমান্তে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, ভারত বাংলাদেশের মধ্যে ভারতীয় মুসলিমদেরকে পুশিংয়ের চেষ্টা করছে। সেই পুশিংয়ের চেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন এবং ভারতের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যে সিদ্ধান্তের কারণে ভারতের মোদী সরকার এখন হতাশা বা কাঁদতে বসেছে। ভিডিওর শুরুতেই আপনারা এ সংক্রান্ত বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তাতে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। কাঁটা তারের বেড়া, অত্যাধুনিক মরণাস্ত্র আর চোখে মুখে চরম দম্ভ, এটাই ছিল এতদিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর চিরচেনা রূপ। সাধারণ বাংলাদেশিদের দেখলে যাদের বন্দুকের নল গর্জে উঠত, আজ তাদের একই হাল। অবিশ্বাস্য হলেও সত্যি, সাধারণ বাঁশের লাঠি হাতে নিরস্ত্র গ্রামবাসীর তাড়া খেয়ে আক্ষরিক অর্থেই লেজ গুটিয়ে পালাচ্ছে বন্দুকধারী বিএসএফ জওয়ানরা। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন, ভারতের হাজারো অত্যাধুনিক অস্ত্র আর সামরিক দম্ভ আজ হার মেনেছে বাংলাদেশের সাধারণ মানুষের লাঠি আর অদম্য দেশপ্রেমের কাছে। কি ঘটছে আসলে বাংলাদেশ ভারত সীমান্তে? কেন হঠাৎ করে রাতের আধারে আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা না করে একের পর এক পুশিন বা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে ভারত? আর কিভাবে বাংলাদেশের বিজিবি এবং সাধারণ জনগণ মিলে বিএসএফ এর এই নোংরা আগ্রাসী নীতিকে রুখে দিয়ে ভারতের মুখে চুনকালি মেখে দিল? ভারতের এত বড় পরাজয়ের পেছনের মূল রহস্যটি কি? চোখ কপালে তোলার মতো এই পুরো ঘটনাটির বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিওতে আপনি এমন এক নতুন বাংলাদেশের গল্প শুনবেন যা আপনার বুকেও দেশপ্রেমের শিহরণ জাগিয়ে তুলবে। দর্শক, একটা সময় ছিল যখন সীমান্তের ওই পার থেকে বিএসএফ চোখ রাঙালে এপারে ভয় রাজত্ব তৈরি হতো। কিন্তু সময় বদলে গেছে বাংলাদেশের মানুষ এবং আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বিগত কয়েকদিনে বাংলাদেশ ভারত সীমান্তে যে অভাবনীয় উত্তেজনা সৃষ্টি হয়েছে তা যেন ভারতের জন্য এক চরম লজ্জার ইতিহাস। নয়াদিল্লির এক সুপরিকল্পিত ব্লুপ্রিন্ট বা ষড়যন্ত্রের অংশ হিসেবে গত কয়েকদিনে পুরো বাংলাদেশ ভারত সীমান্ত জুড়ে চালানো হয়েছে মেগা পুশ ইন বা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা। 24 ঘন্টার ব্যবধানে লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, সিলেট, সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন সীমান্তে অন্তত 8টি পৃথক পুশ ইনের ঘটনা ঘটিয়েছে বিএসএফ। তাদের উদ্দেশ্য খুব পরিষ্কার, বাংলাদেশের ভেতরে একটি অস্থিরতা তৈরি করা এবং মনস্তাত্ত্বিকভাবে আমাদের চাপে ফেলা। আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা এবং দুই দেশের বিদ্যমান চুক্তি অনুযায়ী কোনো দেশের নাগরিক যদি অবৈধভাবে সীমান্ত পারও হয় তবে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করতে হয়। কিন্তু ভারত সেই আইনি পথে না হেঁটে চরম ধৃষ্টতা দেখিয়ে রাতের আধারে কাঁটা তাদের গেট খুলে দিয়ে জোরপূর্বক মানুষদের বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে। বিএসএফ মূলত এই অসহায় মানুষদের তাদের নোংরা ভূরাজনৈতিক খেলার চাল হিসেবে ব্যবহার করে আসছে। কিন্তু ভারত হয়তো কল্পনাও করতে পারেনি যে এবার তারা কতটা শক্ত দেয়ালে ধাক্কা খেতে যাচ্ছে। ভারতের এই আগ্রাসী নীতির বিরুদ্ধে এবার বুক চিতিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ এবং বিজিবি।
এতদিন যে মানুষগুলো বিএসএফ এর বন্দুকের নলের ভয়ে তটস্থ থাকতো, আজ তারা নিজেদের মাতৃভূমির মর্যাদা রক্ষায় জীবনের মায়া তুচ্ছ করে রুখে দাঁড়িয়েছে। লালমনিরহাটের পাটগ্রাম বা নওগাঁর সীমান্তে যখন বিএসএফ জোর করে মানুষদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলো, তখন এলাকার শত শত মানুষ মুহূর্তের মধ্যে জড়ো হয়ে যায়। তাদের হাতে কোনো অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ছিল না, ছিল শুধু সাধারণ বাঁশের লাঠি আর বুকের ভেতর ধকধক করতে থাকা খাঁটি দেশপ্রেম। দর্শক, একটু ভেবে দেখুন দৃশ্যটা। একদিকে হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট আর স্বয়ংক্রিয় রাইফেলে সজ্জিত বিএসএফ জওয়ান, আর অন্যদিকে লুঙ্গি শার্ট পরা সাধারণ কিছু গ্রামবাসী। কিন্তু গ্রামবাসীর চোখের সেই রুদ্র রোষ আর তেজের কাছে বিএসএফ জওয়ানরা রীতিমতো হতভম্ব হয়ে যায়। সাধারণ মানুষের ধাওয়া খেয়ে সশস্ত্র বিএসএফ জওয়ানরা যখন পিছু হটতে বাধ্য হয়, তখন স্পষ্ট হয়ে যায় একটি চিরন্তন সত্য: অস্ত্রের জোর কখনো দেশপ্রেমের শক্তির কাছে টিকতে পারে না। ভারতের হয়তো অর্থ আছে, অস্ত্র আছে, বিশাল বাহিনী আছে, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে আছে তাদের মাটি আর মাতৃভূমির প্রতি অন্ধ ভালোবাসা। এ দেশপ্রেমী আজ আমাদের সবচেয়ে বড় রক্ষা কবচ। জনগণের এই স্বতঃস্ফূর্ত প্রতিরোধের পাশাপাশি আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি যে চরম পেশাদারিত্ব এবং সাহসিকতার পরিচয় দিয়েছে, তার সত্যি প্রশংসা দাবিদার। বিজিবি এবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, জিরো টলারেন্স। দেশের 1 ইঞ্চি মাটিতেও কাউকে অবৈধভাবে পা রাখতে দেওয়া হবে না। খবর পাওয়া মাত্রই বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে যায় এবং অত্যন্ত কঠোরভাবে বিএসএফ এর পুশহীন প্রচেষ্টা রুখে দেয়। বিজিবির কড়া চ্যালেঞ্জের মুখে পড়ে বিএসএফ যখন কোনো উপায় পাচ্ছিল না, তখন তারা মিথ্যার আশ্রয় নেয়। ফ্ল্যাগ মিটিং বা পতাকা বৈঠকে বিএসএফ দাবি করতে থাকে যে যাদের ঠেলে দিচ্ছে তারা নাকি বাংলাদেশি নাগরিক। কিন্তু আমাদের বিজিবি সদস্যরাও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারা বিএসএফ এর চোখে চোখ রেখে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন, প্রমাণ দিন এরা যে বাংলাদেশি, তার বৈধ কাগজপত্র বা গ্রহণযোগ্যতা প্রমাণ দেখান। বলা বাহুল্য, বিএসএফ কোনো প্রমাণই দেখাতে পারেনি। বিজিবির এই কঠোর অবস্থান এবং আইনি যুক্তির কাছে বিএসএফ এর সমস্ত দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তারা বাধ্য হয় ওই মানুষগুলোকে ভারতের ভেতরে শূন্য রেখায় সরিয়ে নিতে। কিন্তু এখানে একটি হৃদয় বিদারক অথচ গর্ব করার মতো গল্প তৈরি হয়। কুশিনের শিকার হওয়া এই অসহায় মানুষগুলোকে বিএসএফ দিনের পর দিন জিরো লাইনে ফেলে রাখে। মাথার উপরে কখনো কাঠফাটা রোদ, কখনো অযোধ্যায় বৃষ্টি। ভারত তাদের ফিরিয়ে নিচ্ছে না, আবার বিজিবিও তাদের বাংলাদেশে ঢুকতে দিচ্ছে না। এই মানুষগুলোর কাছে কোনো খাবার ছিল না, পান করার মতো এক ফোঁটা পানি ছিল না। বিএসএফ তাদের নিজেদের ভূখণ্ড থেকে ঠেলে দিয়ে চরম অমানবিকতার পরিচয় দিয়েছে। কিন্তু সেই ঠিক সময়ই বাংলাদেশের সাধারণ মানুষের মানবিক রূপটি ফুটে ওঠে। যে গ্রামবাসী একটু আগে লাঠি হাতে বিএসএফকে ধাওয়া করেছিল, তারাই আবার রাতের আধারে ওই জিরো লাইনে আটকে পড়া অনাহারী মানুষগুলোর জন্য খাবার আর পানি নিয়ে যায়। ভারত দেখালো তাদের নিষ্ঠুরতা, আর বাংলাদেশ দেখালো তাদের মানবিকতা। এটাই হলো বাংলাদেশের মানুষের আসল সৌন্দর্য। আমরা আগ্রাসনে জবাব দিতে জানি, আবার অসহায়কে বুকে টেনে নিতেও জানি। তবে মাতৃভূমি নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ নয়। টানা কয়েকদিন জিরো লাইনে এবং স্নায়ুযুদ্ধ চলার পর শেষমেশ ভারত হার মানতে বাধ্য হয়। বিজিবি এবং সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে বিএসএফ তাদের পুশহীন করা মানুষদের আবার ভারতের ভেতরে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। দর্শক, এটি কেবল একটি সাধারণ সীমান্ত ঘটনা নয়, এটি ভারতের আগ্রাসী নীতির বিরুদ্ধে বাংলাদেশের এক ঐতিহাসিক বিজয়। ভারত দীর্ঘদিন ধরে সীমান্তে যে মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের রাজনীতি করে আসছিল, এই ঘটনা তার কফিনের শেষ পেরেক ঠুকে দিয়েছে। বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে যে তারা এখন আর ভয় পায় না। দেশপ্রেমের যে আগুন আজ বাংলার প্রতিটি ঘরে ঘরে জ্বলছে, তা নিভিয়ে দেওয়ার ক্ষমতা ভারতের কোনো অস্ত্রে নেই। কাঁধে কাঁধ মিলিয়ে বিজিবি এবং সাধারণ মানুষের এই যে প্রতিরোধ, এটাই আগামী দিনের নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। ভারত যদি তাদের এই নোংরা পুশ ইন নীতি এবং মানসিক চাপ প্রয়োগের খেলা বন্ধ না করে, তবে আগামী দিনে বাংলাদেশ ভারত সীমান্তে তারা আরও বড় ধরনের রুদ্র রোষের শিকার হবে। বাংলাদেশের সাধারণ মানুষ লাঠি হাতে প্রমাণ করেছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত। এই পুরো ঘটনায় বিএসএফ যে পরিমাণ নাজেহাল হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি যেভাবে ক্ষুণ্ণ হয়েছে, তা দিল্লির নীতি নির্ধারকদের জন্য এক বিশাল চপেটাঘাত। তারা বুঝতে পেরেছে এই বাংলাদেশ আগের সেই নতজন বাংলাদেশ নয়। এই বাংলাদেশের মানুষের মূল শক্তি কোনো অস্ত্র নয়, বরং তাদের ইস্পাত, কঠিন ঐক্য এবং সীমাহীন দেশপ্রেম। দর্শক, আজকের এই বদলে যাওয়া বাংলাদেশ এবং সীমান্তে সাধারণ মানুষ ও বিজিবির এই বীরত্বপূর্ণ ভূমিকা নিয়ে আপনার মতামত কি? সাধারণ মানুষের এই বাঁশের লাঠি আর দেশপ্রেমের কাছে ভারতের অত্যাধুনিক অস্ত্রের হার মানার এই ঘটনা আপনাকে কতটা গর্বিত করে? সাম্প্রতিক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ব্যক্তিগতভাবে দুইটা কাজ করেছেন, দুইটা উদ্যোগ নিয়েছেন, দুইটা সিদ্ধান্ত নিয়েছেন, যেটা অনিবার্যভাবে বাস্তবায়ন হবে। সেই সিদ্ধান্ত জামাত এনসিপির মন জয় করতে পেরেছে, বিরোধী দলের মন জয় করতে পেরেছে। ইটস ভেরি সিগনিফিকেন্ট। এবং বাংলাদেশের রাজনীতিতে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, জিও পলিটিক্সেও এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং রাজনীতিতে ওভারঅল এটা একটা মহা সুখবর। এবং আওয়ামী লীগের জন্য এটা একটা কঠিন দুঃসংবাদ। দর্শক, তারেক জিয়া রিয়ালিটি বলছেন। প্রথমে বলে নি যে এই সিদ্ধান্ত, আমি এখন যে দুইটি বিষয় আলোচনা করব, এটা ব্যক্তিগতভাবে তারেক রহমান নিতে বাধ্য হয়েছেন। তার দলের ভিতরে একটা বড় অংশ তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে। কিন্তু বাংলাদেশের রিয়ালিটি এটা যে দলের প্রধান কোনো একটা কিছু বললে অনেকের মনের মধ্যে যাই থাকুক না কেন, তারা সেটা উল্টে বলতে পারে না। যদি প্রধানমন্ত্রী হন তাহলে তো কথাই থাকে না।
বিশেষ করে যখন দল ক্ষমতায়, তখন দলের প্রধান বা প্রধানমন্ত্রীর বক্তব্য শিরোধার্য। মনের মধ্যে যাই থাকুক না কেন, বিদেশি শক্তির এজেন্ট হিসাবে তার কাছে যতই অ্যাসাইনমেন্ট থাকুক না কেন, এটা হাসিনার ক্ষেত্রে দেখেছি, তারেক রহমানের ক্ষেত্রে দেখেছি। এই জন্য আমরা যে মন্ত্রী পরিষদ দেখি কিংবা দলের স্থায়ী কমিটির সদস্য দেখি, এগুলো কিছুই নাই, সবকিছুর মূল হচ্ছে তারেক রহমান। তিনি যেটা বলবেন সেটা। তবে অনেকে প্রতিবাদ করতে না পারলেও তাদের মনের মধ্যে কিছু সুপ্ত কথা আছে, তারা ষড়যন্ত্র করতে পারে তারেক রহমানকে না জানিয়ে। দর্শক, এবার আসি যে তারেক রহমান কি সিদ্ধান্ত নিয়েছেন। একটা সিদ্ধান্ত হচ্ছে, এবার রাষ্ট্রীয় উদ্যোগে ঘটা করে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হবে। জুলাই যোদ্ধাদের ব্যাপকভাবে সংবর্ধনা দেওয়া হবে এবং পুরো বাংলাদেশ আলোকসজ্জা করা হবে, ব্যাপক খাওয়া দাওয়ার আয়োজন হবে। এর মানে গত বছরের চাইতেও জাঁকজমকপূর্ণভাবে এবারের 5 আগস্ট উদযাপিত হবে। এই 5 আগস্ট উদযাপন হওয়া, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 1971 সালের 16 ডিসেম্বরের পর যেরকম 16 ডিসেম্বর ব্যাপকভাবে ঘটা করে উদযাপিত হতো, এবার 5 আগস্ট ঘটা করে উদযাপিত হবে। এবং মুক্তিযোদ্ধাদের যেরকম গ্লোরিফাই করা হতো, সংবর্ধনা দেওয়া হতো, এবার জুলাই যোদ্ধাদের সেভাবে গ্লোরিফাই করা হবে, সংবর্ধনা দেওয়া হবে। এতে ভারতের পুচ্ছে আগুন ধরবে, আওয়ামী লীগের পুচ্ছে আগুন ধরবে এবং 5 আগস্ট কেন্দ্রিক আওয়ামী লীগের কিছু পরিকল্পনা ছিল, সেগুলো একদম মাটির সাথে মিশে যাবে। বিশেষ করে তারেক রহমান ফিল করছেন, এখানে তারেক রহমান ঘুরে ফিরে এটা রিয়ালাইজ করছেন যে বাংলাদেশকে বাঁচাতে হলে, তাকে বাঁচতে হলে, তার দলকে বাঁচাতে হলে, আওয়ামী হায়নার থাবা থেকে বাংলাদেশকে বাঁচাতে হলে 5 আগস্টের চেতনা ধারণ করার কোনো বিকল্প নেই। 5 আগস্ট ধারণ করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে 5 আগস্ট বাস্তবায়ন করতে হবে। জুলাই হচ্ছে বাংলাদেশ, জুলাইয়ের কোনো বিকল্প নাই। তারেক রহমানের এই রিয়েলাইজেশন থেকে 5 আগস্টকে এরকম মহান করার পরিকল্পনা। দেখেন, 5 আগস্টকে এভাবে ধারণ করলে তারেক রহমানের পিছু হটার কোনো সুযোগ নেই। এবং যেভাবে 5 আগস্ট উদযাপন করার সিদ্ধান্ত তারেক রহমান নিয়েছেন, তার অর্থ বাংলাদেশ হচ্ছে জুলাই ভিত্তিক বাংলাদেশ। এখনো পার্লামেন্টে বা বিভিন্ন জায়গায় যেভাবে জুলাই জিকির হয়, জুলাই ভিত্তিক বাংলাদেশ, এটা তারেক রহমানের একটা অসাধারণ সিদ্ধান্ত। এবং জামাত, এনসিপি সবাই মিলেমিশে এটা করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর সাথে আরেকটা বিষয় রিলেটেড, তো বাংলাদেশ কি 5 আগস্টের চেতনা ভিত্তিতে চলবে না ইন্ডিয়ান চেতনা ভিত্তিতে চলবে, এটারও ফয়সালা কিন্তু হয়ে গেছে এবং এই ফয়সালা থেকে 5 আগস্ট উদযাপন করার সিদ্ধান্ত। দর্শক, তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দিতে চায় বাংলাদেশ, বিনিময়ে প্রতিরক্ষা শিল্পে তারা সহযোগিতা করবে, এই আশ্বাস দিয়েছে তুরস্ক। এবং এই জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় পর্যায়ে, পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে কমিটি গঠন হবে। এই যে একটা মহা উদ্যোগ, তুরস্ক থেকে প্রতিরক্ষা সহযোগিতা নিবে, তুরস্কের সাথে একটা কৌশলগত সম্পর্ক হবে, সামরিক সহযোগিতা বা সামরিক সম্পর্ক হবে। এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে বলেই 5 আগস্ট উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে। একটার সাথে একটা রিলেটেড। যেমন বাংলাদেশ যদি ইন্ডিয়ান হেজিমনির মধ্যে আটকে থাকতো, তাহলে এই 5 আগস্টকে এভাবে গ্লোরিফাই করতে পারতো না। যদি ভারতের তাবেদার হয়ে থাকতে হতো, আওয়ামী লীগ যেভাবে ছিল বা যেভাবে নির্বাচনের আগেও ভারতের প্রভুত্ব বিএনপি গ্রহণ করেছিল, ওইটার উপরে যদি তারেক রহমান ইস্তেকামাত থাকতেন, এটা একটা চালাকি, ফরেন পলিসিতে এটা হয়। ক্ষমতা আসার আগে আপনি অনেক কিছু বলবেন, শুধু জনগণের কাছে না, বিদেশি শক্তির কাছেও, যে ক্ষমতা আসলে আমি এই করবো সেই করবো, কিন্তু ক্ষমতা আসলে আপনি আর তাকে চিনবেন না। এটা শুধু জনগণের সাথে হয় তা না, বিদেশি শক্তির সাথে হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে যে এটা পজিটিভ, তার একটা প্রমাণ তো আপনারা দেখলেন। যেমন ক্ষমতা আসার আগে ইন্ডিয়ার কথা শুনবো, এই দেবো সেই দেবো, অনেক কিছু তো বলেছিল তারেক রহমান। কিন্তু এখন কি ইন্ডিয়াকে চিনে তারেক রহমান? চেনে না। এখন ইন্ডিয়ার কথা অনুযায়ী চলে না। এখন ইন্ডিয়াকে বলছে যে আমি যদি কিছু দেই, আমার মতো করে সেটা নিতে হবে, তুমি যা চাও, তুমি যা দিতে চাও ওইভাবে কিন্তু চলবে না। সোজা কথা, এটা পজিটিভ। এখন ইন্ডিয়ান বলয় থেকে বাংলাদেশ বের হয়ে পাকিস্তান, চীন, তুরস্ক বলয়ে যেতে পেরেছে বলেই 5 আগস্টকে ধারণ করতে পেরেছে এবং 5 আগস্টকে ধারণ করতে হচ্ছে। ইন্ডিয়ান তাবেদার হয়ে যতদিন থাকবেন ততদিন আপনাকে মুক্তিযুদ্ধ ব্যবসা করতে হবে। 5 আগস্টকে আপনি এইভাবে গুরুত্ব দিতে পারবেন না। এমনকি 72 সংবিধানের জিকির, এটাও কিন্তু কমে গেছে। মজা না? হ্যাঁ। তো দর্শক, এই যে দুইটা বিষয়, যে ইন্ডিয়ান বলয় থেকে বের হয়ে তারেক রহমান তুরস্ক, পাকিস্তান, চীন বলয়ে গেছেন এবং 5 আগস্টকে ধারণ করছেন, জুলাইকে ধারণ করছেন, এই বিষয়টা জামাত এনসিবিকে ব্যাপকভাবে খুশি করেছে। এবং জামাত এনসিবি লোকজন প্রকাশ্যে বলছে যে ফরেন পলিসিতে বিএনপি খুব ভালো করছে, অথচ বিএনপির ফরেন পলিসি নিয়ে
এক সপ্তাহ আগেও সমালোচনা ছিল। তো এখন বিএনপি ফরেন পলিসিতে খুব ভালো করছে, এটা জামাতের লোকজন প্রকাশ্যে বলছে। এবং এখানে জামাত যা চায় বিএনপি তাই চায়, এটা জাতীয় ঐক্যের একটা আলামত। আবার সরকারি দল বিরোধী দলের মধ্যে দূরত্ব কমে যাওয়া, দেশ গঠনে তারা একসাথে কাজ করতে পারবে, তার একটা প্রমাণ। অন্যদিকে কমন এনিমি, জাতির শত্রু, পরাজিত শক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে এখন মোকাবেলা করছে। নোয়াখালীতে জামাত বিএনপি এক হয়ে আওয়ামী লীগকে মোকাবেলা করার ঘোষণা দিয়েছে। মজা না? হ্যাঁ, এটাই বাংলাদেশ। তো যত এদিক ওদিক যাওয়ার চেষ্টা করেন, বাংলাদেশ হচ্ছে জুলাই ভিত্তিক, 5 আগস্ট ভিত্তিক। অতএব এবং জুলাই সনদও বাস্তবায়ন এটা করতে হবে। ইউনুস ওদিক থেকে যে নাড়াচাড়া শুরু করেছেন, এখন পর্যন্ত বাংলাদেশের পেপার পত্রিকা ওটা আসেনি। ইউনুসের যে চাপ, খলিলুর রহমান তো প্রকাশ্যে খেলছেন, তাতে জুলাই সনদ বাস্তবায়ন করতে তারেক রহমান বাধ্য হবেন। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।